نحمده ونصلي على رسوله الكريم وعلى شيخنا مرشدنا العظيم وعلى أهل بيته الحكيم। এ পর্যায়ে আজকের আজিমুশান আলোকচিত্র প্রদর্শনী মজলিসের এ পর্যায়ে বিশ্বব্যাপী মুসলমানদের উপর লানতগ্রস্ত ইহুদি নাসারা কাফির মুশরিক তথা বিধর্মীদের জুলুম এবং নির্যাতন এ বিষয়ের উপর শরীয়তসম্মত আলোকচিত্র সহ হৃদয় বিদারক বর্ণনা নিয়ে আমাদের সম্মুখে তা উপস্থাপন করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট গবেষক, রূপক কবি হযরতুল আল্লামা মাওলানা আবুল বাশার মোহাম্মদ রুহুল হাসান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। হযরতুল আল্লামা মাওলানা আবুল বাশার মোহাম্মদ রুহুল হাসান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। ওনার কাছ থেকে আমরা জানতে পারবো কাফের মুশরিকরা কিভাবে মুসলমানদের উপর জুলুম এবং নির্যাতন করছে, তার আলোকচিত্র এবং হৃদয় বিদারক উপস্থাপন। ওনার নির্ধারিত সময় হচ্ছে এখন থেকে 8টা 20 পর্যন্ত। ইসলামের দুশমনেরা, নূর নবীজির দুশমনেরা, মুসলমানের দুশমনেরা, মুজাদ্দিদ আজমের দুশমনেরা, হাজার বাগ দরবার শরীফ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده نصلي على رسوله الكريم وعلى شيخنا مرشدنا العظيم وعلى أهل بيته الكريم. اللهم صل على سيدنا شيخنا مرشدنا مجدد عظم غوث العظم حبيب عظم إمام الطريقات والأولياء الكاملين وأهل بيته الكريم. اللهم صل على سيدنا شيخنا مرشدنا مجدد عظم غوث العظم حبيب عظم إمام الطريقات والأولياء الكاملين وأهل بيته الكريم. اللهم صل على سيدنا شيخنا مرشدنا مجدد عظم غوث العظم حبيب عظم إمام الطريقات والأولياء الكاملين وأهل বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানগণ নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, নিষ্ঠুর অত্যাচারে জর্জরিত হচ্ছে। সেই অমানসিক নির্যাতন প্রকাশের ভাষা আমাদের জানা নেই। দেশে দেশে মুসলমানদের উপর যে নির্যাতন চলছে তার খুব কমই আমরা জানতে পারি। বিভিন্ন দেশে কত পুরুষ, মহিলা, শিশু যে অমানসিক কষ্ট, যন্ত্রণা, বেদনা নিয়ে হারিয়ে গেছে তার খুব কমই আমরা জানি। নানা কারণেই চলছে মুসলমানদের উপর এই নির্যাতন। তবে প্রকৃত কারণটা মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ইরশাদ করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি সব মানুষের চাইতে ইহুদি ও মুশরিকদের মুসলমানদের শত্রু হিসাবে পাবেন। মহান আল্লাহ পাক আরো ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করো না, তারা পরস্পরের বন্ধু। তাহলে দেখা যাচ্ছে নির্যাতিত মুসলমানরা তাদের আজন্ম শত্রুর চেহারাটা চিনতে পারেনি। মুসলমানদের শত্রু হচ্ছে ইহুদি, মুশরিক, খ্রিস্টান, অন্যান্য বিধর্মী, বিভ্রান্ত শাসক এবং উলামায়ে সু। মুসলমানদের উপর নির্যাতনের বর্ণনা এতই করুণ এবং দীর্ঘ যে আজকের এই স্বল্প সময়ে আমাদের আলোচনা শেষ করে যাবে না, এবং এই আলোচনা শেষ করা কোনোদিনই সম্ভব নয়। কিন্তু আমাদের উপলব্ধির জন্য, সচেতনতার জন্য, নির্যাতনের কারণগুলোর গভীরে যাবার জন্য আমরা আজকে বেছে নিয়েছি ফিলিস্তিন প্রসঙ্গ। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের ইহুদি সম্প্রদায় এবং তার দোসররা যে অত্যাচারের স্ট্রিম রোলার চালিয়েছিল এবং এখনো চালাচ্ছে তার কিছু বর্ণনা আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুধু নির্যাতনের করুণ বর্ণনাই আমরা করব না, পাশাপাশি আলোচনা করব মুসলমানদের উপর ইহুদি মুশরিকদের অত্যাচারের নেপথ্যে আরো কি কারণ রয়েছে, আসলে কিসের অভাব যার দরুন মুসলিম জাতি এমনি এক কঠিন অবস্থার মুখোমুখি হয়েছে এবং এখান থেকে পরিত্রাণেরই বা উপায় কি। আমরা ফিলিস্তিনের সাম্প্রতিক একটি ঘটনা দিয়ে শুরু করব
তবে তারপরে আমরা ফিরে যাব সুদূর অতীতে, যেখান থেকে সূচনা হয়েছে ফিলিস্তিনবাসীর দুর্ভোগের। ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি দুর্বৃত্ত রাষ্ট্র 1948 সালে অবৈধভাবে জন্মের পর থেকে এই রাষ্ট্রটি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স সহ পশ্চিমা সাম্রাজ্যবাদীদের ছত্রছায়ায় থেকে মধ্যপ্রাচ্যে অনেক ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে। 2007 সাল থেকে ইসরায়েল হামাস নিয়ন্ত্রিত গাজায় অবরোধ আরোপ করার পর থেকে সেখানকার রাজনৈতিক অবস্থা এখন বিপর্যস্ত। 2009 সালের প্রথম দিকে ইসরায়েল গাজা আক্রমণ করে 3 সপ্তাহ ধরে প্রায় একতরফা সেখানে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। এর ফলে শত শত গাজাবাসী নারী, শিশু, বৃদ্ধ হতাহত হয়েছিলেন এবং বাড়িঘর ব্যাপক আকারে ধ্বংস হয়ে অর্থনৈতিক বিপর্যয় ঘটেছিল। ইসরায়েল গাজায় 3 বছর ধরে অবরোধ সৃষ্টি করে রেখেছে এবং সেখানকার অর্থনীতি এখন বিপর্যস্ত। আপনারা দেখতে পাচ্ছেন গাজায় ইসরায়েলিদের নির্মম আক্রমণ। 3 বছর ধরে এই গাজায় যেহেতু হামাসের নিয়ন্ত্রণে রয়েছে, ফলে গাজায় অবস্থিত ফিলিস্তিনিদের উপর চলছে অমানসিক অত্যাচার। এই অবরোধের কারণে সেখানে আজকে খাবার নেই, পানি নেই, ঔষধ নেই। তারা নির্যাতিত হয়ে, নিপীড়িত হয়ে নিষ্পেষিত হচ্ছে। আর এই সংকটময় সময়ে গাজায় ত্রাণ সাহায্যের জন্য ফ্রি গাজা মুভমেন্টের উদ্যোগে 6টি ত্রাণবাহী জাহাজের একটি আন্তর্জাতিক বহর 10,000 টন খাদ্য সামগ্রী নিয়ে সাইপ্রাসের উপকূলীয় সাগর থেকে যাত্রা করে 30 মে। এই জাহাজ বহরে ছিল মার্কিন, ইতালি, সুইডেন, আয়ারল্যান্ড, গ্রিস ও তুরস্কের একটি করে জাহাজ। জাহাজের এই বহরটি আন্তর্জাতিক পানি সীমানায় থাকার সময়ই কোনো উস্কানি ছাড়া ইসরায়েলি কমান্ডো বাহিনীর সদস্যরা হেলিকপ্টার থেকে জাহাজে অবতরণ করে নির্বিচারে গুলি চালিয়ে ত্রাণ কর্মীদের মধ্যে 19 জনকে হত্যা এবং আরো অনেক বেশি সংখ্যককে আহত করেছে। ইহুদিরা ইউরোপ থেকে জুড়ে এসে বসলো ফিলিস্তিনে। স্থানীয় ফিলিস্তিনিরাই এখন অবরুদ্ধ, আর এই অর্বাচীন ইহুদিরা হলো নাগরিক আর স্থানীয়রা হলো রিফিউজি। এই অবরুদ্ধ ফিলিস্তিনিদের জন্য পাঠানো ত্রাণ সামগ্রীতেও হামলা চালালো এই ইহুদিরা। দেখতে পাচ্ছেন গাজায় ত্রাণ সামগ্রীবাহী জাহাজের উপর ইহুদিদের নগ্ন হামলা। কিন্তু এখন আমরা কিছুটা অতীতে ফিরে গিয়ে আলোচনা করব আজকে ফিলিস্তিনিদের নিজেদের আবাসভূমি হারানোর কি কারণ, কেনই বা তাদের উপর এত জুলুম নির্যাতন, কিভাবে ইসরায়েলের জন্ম এবং কিভাবে ইহুদি সম্প্রদায় ফিলিস্তিনে মুসলমানদের উপর নির্যাতন করে যাচ্ছে, এরকম আরো অনেক বিষয়। মুসলমানদের তুরস্ক সাম্রাজ্য ছিল বিশাল বড়। ইউরোপের আলবেনিয়া, বসনিয়া, বুলগেরিয়া, সাইপ্রাস, গ্রিস, হার্জেগোভিনা, হাঙ্গেরি, ম্যাসিডোনিয়া, মন্টিনেগ্রো, মলডোভা, সার্বিয়া, স্লোভেনিয়া, ইউক্রেন, এশিয়ার মধ্যে আবখাজিয়া, দাগেস্তান, জর্জিয়া, ইরাক, জর্দান, লেবানন, ওমান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, সিরিয়া, ইয়েমেন, আফ্রিকার আলজেরিয়া, মিশর, লিবিয়া, সুদান, তিউনিসিয়া, এই বিশাল এলাকা নিয়েছিল তুরস্ক সাম্রাজ্য, আর যার ক্ষমতায় ছিলেন মুসলমান শাসকগণ। কিন্তু ব্রিটিশরা মুসলমান জাতির এত বিশাল কর্তৃত্ব তারা মেনে নিতে পারেনি। ফলে তারা শুরু করে নানান চক্রান্ত এই বিশাল সাম্রাজ্যকে ভেঙে খণ্ড বিখণ্ড করে ফেলার জন্য। আর সে কারণেই প্রথম বিশ্বযুদ্ধে সমগ্র আরবের যে প্রাণকেন্দ্র হেজাজের নেতা শরীফ হুসাইনকে ব্রিটিশরা গোয়েন্দাদের মাধ্যমে প্ররোচিত করে, আর সৌদি আরবের তখনকার বাদশাহ আব্দুল আজিজকে ব্রিটিশ গুপ্তচর ফিলবির মাধ্যমে প্ররোচিত করে তারা আরবের বিরুদ্ধে, তুরস্ক সাম্রাজ্যের বিরুদ্ধে লেলিয়ে তোলে। আর ফলে আরব নেতা শরীফ হোসেন বড় ক্ষমতা পাবার আশায় ব্রিটেন এবং ফরাসিদের চক্রান্তে তুরস্কদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। প্রথম বিশ্বযুদ্ধে হেজাজের নেতা শরীফ হোসেন ব্রিটেন এবং ফরাসিদের অনুরোধে তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ পরিচালনা করে। সেদিন ফিলিস্তিনিরা ব্রিটিশ জেনারেল অ্যালেনবিকে পথ দেখিয়ে নিয়ে যায় জেরুজালেমে।
আর জেরুজালেম বিজেতা হযরত সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে এই বেয়াদবগুলো পদাঘাত করে বলে, উনার নাম মোবারক উচ্চারণ করে বলে, আমরা এসে পড়েছি, আমরা সিরিয়া জয় করেছি। উঠে দেখো, প্রায় 250 বছর আগে জেরুজালেম হারানোর যে জ্বালা, তার প্রতিশোধ নেবার জন্য মহান গাজীর মাজার শরীফে পদাঘাত করে। হায় মুসলিম জাতি, শুধু তুরস্ক খেলাফত ভেঙে ফেলার জন্য ব্রিটিশদের সহযোগিতা করা ছিল আরব নেতাদের একটি মস্ত বড় ভুল। ব্রিটিশ গোয়েন্দা টি লরেন্স হেজাজের নেতা শরীফ হোসেনকে উস্কে দেয় তুরস্কের বিরুদ্ধে। দেখুন, তারপর থেকে প্যালেস্টাইন ব্রিটিশ ম্যান্ডেট অনুযায়ী শাসিত হতে থাকে। সুতরাং মনে রাখবেন এই পয়েন্টটুকু, ব্রিটিশদের ষড়যন্ত্রে তুরস্ক সাম্রাজ্য ভেঙে দেয়া ছিল আরব নেতাদের একটি ভুল সিদ্ধান্ত। তুরস্ক সাম্রাজ্য ভেঙে যাবার পর থেকে ব্রিটিশ ম্যান্ডেট অনুযায়ী শাসিত হতে থাকে ফিলিস্তিন, এবং সে সময় 1917 সালে তদানীন্তন ব্রিটেনের পররাষ্ট্র সচিব বেলফোর প্রথম ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র গঠনের প্রস্তাব দেয়। এই ফিলিস্তিনে কেন ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা করা হয়েছিল সেটা এখানে আপনারা দেখতে পাবেন। মধ্যপ্রাচ্যে, বিশেষত ফিলিস্তিনে ইহুদিদের আবাসভূমি দেওয়ার পেছনে ব্রিটিশ এবং আমেরিকাদের যে সকল যুক্তি ছিল, তার 1 নম্বর হচ্ছে, সর্বদা ইহুদিরা ছিল মিথ্যুক, নিষ্ঠুর, ফিতনাবাজ এবং ষড়যন্ত্রকারী। দ্বিতীয়ত, মুসলমানদের উত্থান ঠেকানোর জন্য ইহুদিদের মাধ্যমে মধ্যপ্রাচ্যে তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তৃতীয়ত, ইসরায়েলের মাধ্যমে যুক্তরাষ্ট্র চেয়েছিল মধ্যপ্রাচ্যের তেল সম্পদ কবজা করা অথবা নিয়ন্ত্রণে রাখা। সে কারণেই তারা মধ্যপ্রাচ্যে, বিশেষত ফিলিস্তিনে এই ইহুদি রাষ্ট্র গঠন করতে চেয়েছিল। এই পর্যায়ে আমি কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা আজকে যে যুক্তরাষ্ট্রকে দেখি, যে ইহুদিদের নগ্নভাবে তারা মদত দিয়ে যাচ্ছে, কিন্তু প্রথম দিকে এই আমেরিকা কিন্তু অতটা ইহুদিপন্থী ছিল না। তখনকার মার্কিন প্রেসিডেন্ট ছিলেন উইলসন। তিনি চেয়েছিলেন একটা তদন্ত কমিশন গঠন করে এই এলাকায় পাঠানোর জন্য, এবং তারা চেয়েছিল এই তদন্তের ভিত্তিতে ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে। কিন্তু সেই তদন্ত কমিশন অনেকগুলো গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিল। তারা বলেছিলেন যে প্যালেস্টাইন সহ সিরিয়া থাকবে, কারণ তখন ফিলিস্তিন এবং সিরিয়া একত্রিত ছিল। ইহুদিরা চাচ্ছিল সিরিয়া থেকে ফিলিস্তিনকে আলাদা করে দেবার জন্য, কিন্তু সেই তদন্ত কমিশন বুঝতে পেরেছিল যে ইহুদিরা জোর করে জায়গা দখল করে ফিলিস্তিনদেরকে ভূমিহারা করবে। তারা আরো বলেছিল যে কোনোভাবেই যেন ইহুদিরা তাদের অন্যান্য দেশ থেকে এখানে এসে জমায়েত হতে না পারে। কিন্তু ইহুদিদের ষড়যন্ত্রে ফ্রান্স এবং ব্রিটেন সেই